রোহানের দিন শুরু হয় তার পরিচিত দুষ্টুমি আর চঞ্চলতা দিয়ে। কলেজের ছুটি চলছে, তাই দিনের বেশিরভাগ সময় কাটে পরিবারের সাথেই। তাদের বিশাল পরিবারের রোহান সবার ছোটদের মধ্যে অন্যতম। আর তার সিনিয়র চাচাতো বোন তানিশা বাড়ির বড় মেয়েদের একজন। তানিশা রোহানের থেকে প্রায় 5 বছরের বড় এবং পরিবারের সবাই তাকে খুব সম্মান করে। তানিশা একজন আর্কিটেক্ট, নিজের পেশায় খুব সফল এবং আত্মবিশ্বাসী। রোহান সকালে নাস্তার টেবিলে বসিয়ে তানিশার দিকে আর চোখে তাকায়। তানিশা তখন তার মা শাহানা বেগমের সাথে কি যেন আলোচনা করছিল। তার সুন্দর মুখটি সকালের আলোতে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। রোহান মনে মনে ভাবে, আমার সিনিয়র আপুটা কেন যে আমার চাচাতো বোন হলো। রোহান, কি দেখছিস? নাস্তা কর তাড়াতাড়ি। আরে মা, তানিশা আপুর চুলগুলো আজ কি সুন্দর দেখাচ্ছে। আমি ভাবছিলাম কোন শ্যাম্পু ব্যবহার করে আপু। তানিশা রোহানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তানিশার বাবা অসীম সাহেব হেসে উঠেন। তুই কি বলছিস রে? আবার শুরু করলি? আরে আপু, ভালো কথা বললে তো বকা দেবেই। আমি তো শুধু তোর সৌন্দর্যের প্রশংসা করছিলাম। রোহান, তানিশাকে জ্বালাবি না, ওই এমনিতেই অফিসের কাজে ব্যস্ত থাকে। ব্যস্ত থাকে তো কি হয়েছে বাবা, এত ব্যস্ততার মাঝে একটু ফ্রেশ থাকতে তো সমস্যা নেই। আপু, তুমি আমার সাথে মার্কেটে যাবে আজ? আমি তোমাকে নতুন শ্যাম্পু আর কন্ডিশনার কিনে দেব। তানিশা বিরক্তি নিয়ে রোহানের দিকে তাকায়। আমার কোনো কিছুর দরকার নেই, আর তোর সাথে আমি মার্কেটে যাব না। কি আর করা, সিনিয়র আপুরা তো আর ছোট ভাইদের সাথে যাবে না। রোহান মুখ কালো করে। সকাল থেকে এই খুনসুটি প্রায়ই চলতো। রোহান সুযোগ পেলেই তানিশাকে জ্বালাতো, তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করত। কিন্তু এইসব দুষ্টুমির আড়ালে ছিল তার গভীর ভালোবাসা। তানিশা হয়তো প্রথমে বুঝতে পারতো না, কিন্তু রোহানের চোখগুলো যেন অন্য কিছু বলতো। দুপুরবেলা রোহান তার বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই তানিশা তাকে ডাকলো। এই রোহান, শোন। রোহান খুশিতে ঝলমল করে। জি আপু, বলো, তোমার জন্য কি করতে পারি? আমার কিছু জরুরি ফাইল প্রিন্ট করতে হবে, কিন্তু প্রিন্টারে কালি নেই। তুই কি একটু বাজার থেকে কালিটা কিনে এনে দিবি? রোহান আনন্দে প্রায় লাফিয়ে ওঠে। আরে আপু, এটা কোনো ব্যাপার হলো? এখনই যাচ্ছি। তোমার ফাইলগুলো রেডি রাখো, আমি এসে প্রিন্ট করে দেব। রোহান দ্রুত বাজারে চলে গেল। তার মনে তখন এক অন্যরকম আনন্দ। তানিশা তাকে একটা কাজ দিয়েছে, এটা ভেবেই সে খুশি। সে জানে এই কাজের বিনিময়ে হয়তো কোনো প্রশংসা জুটবে না, কিন্তু তানিশার কাছাকাছি থাকতে পারাটাই তার কাছে বড় পাওয়া। বাজার থেকে কালি কিনে ফিরতে ফিরতে রোহান দেখলো তানিশা তার ল্যাপটপের সামনে বসে মনোযোগ দিয়ে কাজ করছে। তার চুলগুলো আলগা করে বাঁধা, কিছু লতানো চুল কপালের উপর এসে পড়েছে। রোহানের মনটা কেমন যেন করে উঠল। আপু, তোমার কালি এনেছি। তানিশা মাথা না তুলে উত্তর দেয়। ও থ্যাঙ্কস, তুই একটু সেট করে দে না, আমার হাতটা একটু ব্যথা করছে। রোহান মনে মনে ভাবে, আমার তো আর হাত ব্যথা করে না, তাই আমাকে দিয়ে কাজ করিয়ে নাও। আরে বাবা, কি বলছো? তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি। রোহান মন দিয়ে প্রিন্টারে কালি সেট করলো, তারপর তানিশার ফাইলগুলো প্রিন্ট করে দিল। ফাইলগুলো হাতে নিয়ে তানিশা যখন রোহানের দিকে তাকিয়ে হালকা হাসলো, রোহানের মনে হলো যেন সে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কারটা পেয়ে গেছে। থ্যাঙ্কস রোহান, তুই না থাকলে আমার কি হতো? রোহান মনে মনে ভাবে, এই কথাটা তো শুনতে চেয়েছিলাম। আরে আপু, আমি তো আছি তোমার জন্য। যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে, আমি সব সময় তোমার পাশে আছি। তানিশা হাসতে হাসতে বলে। তোর পাশে থাকা মানে তো আমার আরো জ্বালাতন। জ্বালাতন না আপু, এটা হলো ভালোবাসা। তানিশা রোহানের কথায় হালকা হেসে আবার নিজের কাজে মনোনিবেশ করলো। রোহান একটু মন খারাপ করে চলে গেল তার রুমে। এই ভালোবাসা সে প্রকাশ করতেও পারে না, আবার লুকাতেও পারে না। সন্ধ্যায় তাদের পারিবারিক উঠোনে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। রোহানের আরেক চাচাতো বোন 20 বছর বয়সী প্রিয়া কলেজের বন্ধুদের সাথে তার নতুন প্রেমিকের গল্প করছিল। জানিস আপু, রাহুল তো না খুব কিউট, আমাকে সারাক্ষণ মেসেজ করে। তানিশা প্রিয়ার দিকে তাকিয়ে বলে। দেখিস, বেশি প্রেম প্রেম করিস না যেন, পড়াশোনায় মন দে। আরে আপুই, তুমি তো শুধু বকতে জানো। রোহান ভাইয়া দেখো চুপ করে আছে। ভাইয়া, তুমি কি বলো? রোহান প্রিয়ার দিকে তাকিয়ে হাসে। আমি কি বলবো, আমি তো জানি আমার সিনিয়র আপুটা নিজেই একটা প্রেম। তানিশা লজ্জা পেয়ে যায়। এই রোহান,
কি বলছিস এসব? আরে আপু, আমি তো শুধু সত্য কথা বললাম। সবাই তো জানে তুমি কতটা সুন্দরী, স্মার্ট। তোমার পেছনে তো কত ছেলে ঘোরে। তানিশা বিরক্ত হয়ে বলে। তোর যখন তখন যা মনে আসে তাই বলিস। মনে আসে না আপু, মন থেকে বলি। তাদের পাশেই বসেছিল রোহানের ছোট বোন 15 বছর বয়সী রিয়া। সে রোহানের কথা শুনে ঠিক করে হেসে দিল। ভাইয়া, তুমি যে কেন আপুর পেছনে লাগো? তুই বুঝবি না রিয়া, এটা ভালোবাসার সম্পর্ক। তানিশা চোখ বড় করে। কিসের ভালোবাসার সম্পর্ক? তুই আমার ছোট ভাই। রোহান হাসি মুখে উত্তর দেয়। সম্পর্কটা তো ছোট ভাইয়েরই, কিন্তু ফিলিংসটা। তানিশার কিছু না বলে সেখান থেকে উঠে গেল। রোহান তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে হাসছিল। সে জানতো তানিশা রাগ করেনি, হয়তো একটু বিরক্ত হয়েছে, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই রোহানের জন্য ছিল অনেক কিছু। রাতে রোহান যখন তার নিজের ঘরে ঘুমোতে যাচ্ছিল, তখন তার মোবাইল ফোনে একটা মেসেজ এলো। এটা তানিশার নাম্বার থেকে। তোর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রোহান। রোহান আনন্দে আত্মহারা হয়ে যায়। আপু, তুমি আমার মেসেজ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। আর তুই কেন এমন করছিস? পরিবারের সবাই কি ভাববে? কি ভাববে আপু? আমি তো শুধু তোমাকে একটু খুশি রাখতে চাই। এইসব কথার মানে কি? তুই আমার ছোট ভাই। কিন্তু আমার মন তো সেটা মানে না আপু। তানিশার পক্ষ থেকে মেসেজে কোনো উত্তর এলো না। রোহান অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু তানিশার আর কোনো মেসেজ এলো না। সে জানতো তানিশা হয়তো তার কথার গভীরতা বুঝতে পারছে না, অথবা বুঝতে চাইছে না। এই লুকিচুরি খেলা রোহানের কাছে একদিকে যেমন মজাদার ছিল, অন্যদিকে তেমনি ছিল যন্ত্রণা। সে চাইতো তার ভালোবাসা প্রকাশ করতে, কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে সে আটকে ছিল। পরের দিন সকালে রোহান তানিশার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করলো। সে জানতো তানিশা ফুল খুব ভালোবাসে, বিশেষ করে গোলাপ। সে খুব ভোরে ঘুম থেকে উঠে বাগানে গেল এবং সব থেকে সুন্দর লাল গোলাপগুলো তুলে আনলো। সকালে ঘুম থেকে উঠে তানিশা দেখলো তার রুমের টেবিলে একটা তোড়ায় সুন্দর লাল গোলাপ রাখা। এগুলো কে রাখলো? রোহান তানিশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে। আমি রেখেছি আপু, তোমার জন্য। তানি আশ্চর্য হয়ে যায়। আমার জন্য? তুই কখন তুললি এগুলো? খুব ভোরে ওঠে। তুমি তো জানো আমি তোমার জন্য কত কি করতে পারি। তানিশা গোলাপগুলো হাতে নেয়। খুব সুন্দর, থ্যাঙ্কস। রোহানের চোখে আনন্দ। তুমি খুশি হয়েছো আপু? হ্যাঁ, খুশি হয়েছি, কিন্তু তোর এটা করার কি দরকার ছিল? তানিশা একটু লজ্জা পেয়ে বলে। তুই না। তানিশা আর কিছু বলতে পারল না। রোহান তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। সেই হাসি দেখে তানিশার মনে এক অন্যরকম অনুভূতি হলো। সে আর অনুভূতির আগে কখনো অনুভব করেনি। রোহানের সরলতা, তার প্রবণতা তানিশাকে ভাবিয়ে তুলছিল। এভাবেই রোহান এবং তানিশার দিনগুলো খুনসুটি, দুষ্টুমি আর ভালোবাসার এক অস্পষ্ট রেখায় এগিয়ে চলছিল। রোহান তার ভালোবাসাকে যত প্রকাশ করতে চাইছিল, তানিশা ততটাই নিজেকে গুটিয়ে নিচ্ছিল। কিন্তু এই টানাপোড়েনের মধ্যেই তাদের সম্পর্ক এক নতুন মোড় নিচ্ছিল, যার ইঙ্গিত ছিল উভয় পক্ষের মনে। তানিশার মনে রোহানকে নিয়ে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে সে রোহানকে ছোট ভাই হিসেবেই দেখত, কিন্তু রোহানের আচরণ, তার মিষ্টি, দুষ্টুমি আর অপ্রকাশিত ভালোবাসা তানিশার মনের গভীর এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। সে নিজেও ঠিক বুঝতে পারছিল না এই অনুভূতিকে কি নামে ডাকবে। এই দ্বিধা নিয়ে তানিশা তার বান্ধবী 22 বছর বয়সী মেহরিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। মেহরিন ছিল তানিশার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যে সব কথা মন খুলে শুনতে পারত এবং সঠিক পরামর্শ দিতে পারত। বিকেলে তানিশা তার ল্যাপটপ কাজ করছিল, কিন্তু তার মন ছটফট করছিল। সে মেহরিনকে ফোন করলো। হ্যালো তানিশা, কি খবর? সব ঠিক আছে? তোর গলাটা কেমন যেন লাগছে। সব ঠিক নেই মেহরিন, আমি খুব দ্বিধায় আছি। কি হয়েছে রে? কোনো সমস্যা? অফিসে কিছু? না, অফিস না, এটা রোহানকে নিয়ে। রোহান? তোর সেই ছোট চাচাতো ভাই কি করেছে সে? আবার তোকে জ্বালিয়েছে বুঝি? জ্বালায়নি ঠিক, কিন্তু ওর যা ব্যবহার, যা কথা, আমি কিছু বুঝতে পারছি না। মানে কি? খুলে বল তো। ওকে যখন দেখি, ও যখন আমার আশেপাশে থাকে, আমার কেমন যেন লাগে। ওর দুষ্টুমিগুলো, আমার জন্য ওর যত্ন নেওয়া, আমার কেন যেন ভালো লাগে, কিন্তু একই সাথে ভয়ও করে। ভয় কিসের? ও তো তোর ভাই। সেটাই তো সমস্যা। ও আমার ভাই, কিন্তু আমার মন তো সেভাবে মানতে চাইছে না। ও যখন আমার দিকে তাকায়, আমার মনে হয় ও কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। আর আমিও ওর চোখের দিকে তাকালে কেমন যেন অস্থির হয়ে যাই।
তানিশা, তুই কি রোহানকে ভালোবাসতে শুরু করেছিস? মেহরিনের কথা শুনে তানিশা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। সে নিজে এই কথাটা মুখে আনার সাহস পাচ্ছিল না। আমি জানি না মেহেরিন, আমি সত্যিই জানি না এটা কি করে সম্ভব। ও আমার থেকে ছোট, আর আমাদের সম্পর্কটা তো তুই আর রোহান তৈরি করিসনি, পরিবার তৈরি করেছে। কিন্তু মনের টান তো কেউ জোর করে তৈরি করতে পারে না। তুই তোর অনুভূতিটা বোঝার চেষ্টা কর। কি করে বুঝবো? আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। এটা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে? আগে তুই নিজে নিশ্চিত হ, তারপর বাকিটা দেখা যাবে। আচ্ছা, রোহান তোর সাথে ঠিক কিরকম ব্যবহার করে আমাকে বিস্তারিত বল। তানিশা তখন মেহরিনকে রোহানের সব ছোট ছোট দুষ্টুমি আর যত্ন, তার গোলাপ দেয়া এবং রাতে মেসেজ করার ঘটনাগুলো বলল। মেহরিন মনোযোগ দিয়ে সব শুনল। বোঝা যাচ্ছে ছেলেটা তোকে খুব ভালোবাসে, আর তুইও ওর প্রতি দুর্বল হচ্ছিস। কিন্তু সমাজ, পরিবার এই ব্যাপারগুলো তো মানতে চাইবে না। সেটাই তো আমার ভয়। আমি কি করব? আমি ওর থেকে দূরে থাকতে চাই, কিন্তু পারি না। আবার ওর কাছাকাছি থাকতেও ভয় লাগে। আপাতত তুই নিজেকে একটু সময় দে, ওর সাথে স্বাভাবিক থাকার চেষ্টা কর। দেখ তোর অনুভূতিটা কোন দিকে যায়। আর হ্যাঁ, এই ব্যাপারে আর কাউকে কিছু বলিস না। তানিশা মেহরিনের পরামর্শ শুনে কিছুটা শান্তি পেল, কিন্তু মনের ভেতরের অস্থিরতা কাটল না। সে জানতো এই পথটা খুব কঠিন হতে চলেছে। পরদিন সকালে রোহান তার চাচাতো ভাই 25 বছর বয়সী শামীমের সাথে ক্যারাম খেলছিল। শামীম পরিবারের বড় ছেলেদের মধ্যে একজন এবং রোহানের খুব ভালো বন্ধু। শামীম রোহানকে খুব ভালোভাবে চিনত এবং তার মনের কথা বুঝতে পারত। কিরে, তোর মুখটা আজ কেমন শুকনো শুকনো লাগছে? কোনো সমস্যা? আর বলিস না ভাই, তানিশা আপুর কথা ভাবছিলাম। আবার সেই তানিশা আপু? কবে থেকে তোর ওই সিনিয়র আপুর প্রতি প্রেম শুরু হলো রে? ভাই আমি সত্যি ওকে ভালোবাসি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন থেকে আমার মন ওকে চাইছে। কিন্তু রোহান, এটা তো সম্ভব না। ও তোর চাচাতো বোন, পরিবার এটা মানবে না। আমি জানি ভাই, কিন্তু আমার মনকে কি করে বোঝাবো? ও যখন আমার দিকে তাকায় আমার মনে হয় যেন পৃথিবীতে আর কিছু নেই। ও যখন হাসে আমার মন খুশিতে ভরে যায়। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোকে বাস্তবটা মানতে হবে। তুই ওকে শুধু ভাই হিসেবে ভালোবাসতে পারিস। আমি সেটা চেষ্টা করেছি ভাই, কিন্তু পারিনি। যত চেষ্টা করি তত ওর প্রতি আমার টান বাড়ে। আমি কি করব? তুই কি কখনো ওকে বলেছিস তোর মনের কথা? সরাসরি বলিনি, কিন্তু আমার ব্যবহার, আমার চোখের চাহনি, আমার খুনসুটিও তো সবই বোঝে। আমি নিশ্চিত ও বুঝতে পারে, কিন্তু ও আমাকে শুধু ছোট ভাই হিসেবেই দেখে। হয়তো ও ভয় পাচ্ছে। এই ধরনের সম্পর্ক সমাজে খুব সহজে মেনে নেওয়া হয় না। তুই কি ওর প্রতিক্রিয়া সম্পর্কে ভেবেছিস? ভেবেছি ভাই, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারি না। আমার মনে হয় ও যদি শুধু একবার আমার ভালোবাসাটা মেনে নিত। তাদের কথা বলার সময় রোহানের আরেক চাচাতো ভাই 24 বছর বয়সী হাসান সেখানে এলো। হাসান একটু গম্ভীর প্রকৃতির ছেলে, যে সম্পর্কের ব্যাপারে খুব রক্ষণশীল। কিরে, তোরা কি নিয়ে এত গভীর আলোচনা করছিস? আর বলিস না, রোহান তার নতুন কাজের মেয়েদের নিয়ে গল্প করেছিল। না ভাই, আমি রোহান, তুই কোনো ভুল করিস না তো? আমি শুনেছি তুই নাকি তানিশা আপুর সাথে বেশি মিশছিস। মনে রাখিস, সে তোর আপন চাচাতো বোন। হাসানের কথায় রোহান এবং শামীম দুজনেই অস্বস্তিতে পড়ল। বেশি মিষ্টি মানে কি ভাই? আমরা তো একই পরিবারের সদস্য। পরিবারে মিশবি, কিন্তু একটা সীমা থাকার দরকার। মানুষ কি বলবে? আরে হাসান, তুই কি বলছিস এসব? রোহান আর তানিশা তো ভাই বোন, এতে মানুষের বলার কি আছে? সবাই বলার আছে শামীম। আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস নেই। পরিবারের সম্মান আমাদের হাতে। হাসানের কথা শুনে রোহানের খুব রাগ হলো। সে ভাবলো তার ভালোবাসার কথা হয়তো সবাই জেনে গেছে, কিন্তু সে নিজেকে সংযত করলো। ঠিক আছে ভাই, তুমি যা বলছো। হাসান চলে গেলে রোহান শামীমের দিকে তাকালো। দেখেছিস ভাই, মানুষ কি ভাবে? আমি যদি আমার মনের কথা বলি তাহলে কি হবে? শান্ত হ রোহান, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তোকে সাবধানে থাকতে হবে। তানিশারও হয়তো এরকমই হয় ভয়। এই ঘটনার পর রোহান আরও সতর্ক হয়ে গেল। সে চাইল না তার ভালোবাসার কারণে তানিশা বা পরিবার কোনো রকম সমস্যায় পড়ুক। তানিশার অফিসে একজন নতুন কলিগ এলো।
তার নাম রবিন, বয়স 27 বছর। রবিন একজন সুদর্শন এবং ক্যারিশমেটিক পুরুষ। প্রথম দিন এসে তানিশার সাথে খুব আন্তরিকভাবে কথা বলল। হ্যালো তানিশা, আমি রবিন, নতুন জয়েন করেছি। আশা করি আপনার সাথে কাজ করতে পেরে ভালো লাগবে। হ্যাঁ রবিন, স্বাগতম। আমারও আশা করি ভালো লাগবে। রবিন খুব দ্রুতই অফিসের সবার সাথে মিশে গেল, বিশেষ করে তানিশার সাথে। সে প্রায় তানিশার ডেস্কে এসে কথা বলতো, কাজের ফাঁকে গল্প করত। তানিশা প্রথমে এটাকে স্বাভাবিক বন্ধুত্ব হিসেবেই দেখত, কিন্তু রবিন ধীরে ধীরে তানিশার প্রতি তার আগ্রহ প্রকাশ করতে শুরু করলো। সে তানিশার জন্য কফি আনতো, তার কাজের প্রশংসা করতো এবং প্রায় তাকে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানাতো। একদিন লাঞ্চের সময় রবিন তানিশাকে ডাকলো। তানিশা, আজ আমার সাথে লাঞ্চ করবে? অফিসের ক্যান্টিনে নতুন কিছু আইটেম এসেছে। আজ আসলে আমার একটু কাজ আছে। আরে বাবা, কাজের ফাঁকে একটু ব্রেক না নিলে কি চলে? চলো একসাথে গল্প করতে করতে খাওয়া যাবে। তানিশা না করতে পারলো না। তারা একসাথে ক্যান্টিনে খেতে গেল। রবিন সেখানে তানিশার সাথে নানা মজার গল্প করলো, তার কাজ নিয়ে প্রশংসা করলো। তানিশার সাথে তার বন্ধুত্ব আরো গভীর হতে লাগলো। এদিকে রোহান যখন শুনলো তানিশা তার নতুন কলিগ রবিনের সাথে বেশ মেলামেশা করছে, তখন তার মনে এক অদ্ভুত কষ্ট হলো। সে তানিশার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলো। রবিন তানিশার ছবিতে লাইক দিচ্ছে এবং কমেন্ট করছে। এই জিনিসটা রোহানের মনকে অস্থির করে তুললো। সে তানিশাকে হারানোর ভয়ে ভুগতে শুরু করলো। আপু, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? নতুন কাউকে কি তোমার ভালো লাগছে? একদিন সন্ধ্যায় রোহান তানিশার সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। তানিশা যখন ডাইনিং টেবিলে বসে একটা বই পড়ছিল, রোহান তার পাশে গিয়ে বসলো। আপু, তোমার অফিসের কাজ কেমন চলছে? ভালোই চলছে। নতুন কলিগ এসেছে রবিন, সে খুব হেল্পফুল। রবিনের নাম শুনে রোহানের মনটা আরো খারাপ হয়ে গেল। ও, রবিন সাহেব, শুনেছি সে নাকি খুব হ্যান্ডসাম। হ্যাঁ, দেখতে ভালোই আর খুব ভদ্র। তোমার নিশ্চয়ই তাকে খুব ভালো লেগেছে। তানিশা এবার বই থেকে চোখ তুলে রোহানের দিকে তাকালো। সে রোহানের চোখে এক অদ্ভুত কষ্ট দেখতে পেল। তুই এসব কি বলছিস রোহান? ও আমার কলিগ, তোরা তো কি? আমার কি? আমি তো তোমার ভাই, তাই জিজ্ঞেস করলাম। তোর কি হয়েছে রোহান? তুই কেমন যেন করছিস। কিছু হয়নি আপু, আমি শুধু ভাবছিলাম তুমি যদি একদিন দূরে চলে যাও তখন আমার কি হবে। রোহানের এই কথায় তানিশা চুপ হয়ে গেল। সে রোহানের চোখের দিকে তাকালো, যেখানে গভীর ভালোবাসা আর কষ্টের ছাপ স্পষ্ট ছিল। তানিশা নিজের অজান্তে রোহানের হাতটা ধরে ফেলল। আমি কোথাও যাব না রোহান। তানিশার স্পর্শে রোহানের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে চাইল এই মুহূর্তে যেন কখনো শেষ না হয়, কিন্তু তার মনে রবিনের উপস্থিতি কাটার মতো বিচ্ছিল। এই অচেনা টান আর সামাজিক রীতিনীতির জটিলতা তাদের সম্পর্ককে আরো রহস্যময় করে তুলছিল। তানিশার মনের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল। রোহানের প্রতি তার অনুভূতিগুলো শুধু ছোট ভাইয়ের স্নেহ ছিল না, বরং তার গভীরে ছিল এক অজানা আকর্ষণ। রবিনের আগমন এবং তার ক্রমাগত মনোযোগ তানিশাকে আরও দ্বিধায় ফেলে দিচ্ছিল। এক সন্ধ্যায় মেহরিন তানিশার বাড়িতে এলো তার মনের কথাগুলো শুনতে। কিরে, তোর মুখটা এমন শুকনো কেন? কিছু হয়েছে? আর বলিস না মেহরিন, আমার মনের ভেতরটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। কি হয়েছে আবার? রোহান কি কিছু করেছে? না, রোহান কিছু করেনি, কিন্তু ওর কথাগুলো, ওর চোখের চাহনি আমার সব গোলমাল করে দিচ্ছে। কি এমন বলেছে সে? গত রাতে আমাকে জিজ্ঞেস করেছিল আমি যদি দূরে চলে যাই তখন ওর কি হবে। আর রবিনও। রবিনটা কি করেছে? ও খুব ভালো, অফিসের সবাই ওকে পছন্দ করে, কিন্তু ওর আমার প্রতি একটা বিশেষ আগ্রহ আছে বলে মনে হয়। লাঞ্চে একসাথে খাচ্ছি, ও আমার কাজের প্রশংসা করছে, কফি এনে দিচ্ছে। তাহলে তুই কি ভাবছিস? রবিনকে কি তোর ভালো লাগছে? ভালো তো লাগেই, ও স্মার্ট, সপ্রতিভ, কিন্তু রোহানের কথা ভাবলে কেমন যেন লাগে। আমি জানি না আমি কাকে চাইছি। তানিশা, তুই কাকে বেশি অনুভব করিস, কার অভাব বেশি বোধ করিস? মেহরিনের এই প্রশ্নে তানিশা কিছুক্ষণ নীরব রইল। তার মনে রোহানের সেই দুষ্ট হাসি, তার দেয়া গোলাপ আর গভীর ভালোবাসার চোখ ভেসে উঠল। রোহান যখন আমার আশেপাশে থাকে না, তখন আমার কেমন খালি খালি লাগে। ওর বকাঝকা, ওর খুনসুটি, সব কিছুর জন্য মন কেমন করে। তাহলে তো উত্তরটা পরিষ্কার, রবিন হয়তো ভালো মানুষ, কিন্তু রোহান তোর মনে আরো গভীর জায়গা করে নিয়েছে। কিন্তু এই সম্পর্কটা কি সম্ভব? সমাজের দিকে তাকালে তো ভয় লাগে। প্রেম কি সমাজ মেনে শুরু হয় রে?
প্রেম তো মন থেকে আসে, বাকিটা পরিস্থিতি আর তোদের দুজনের ওপর নির্ভর করে। কিন্তু তোকে আগে বুঝতে হবে তুই কাকে চাস। মেহরিনের কথায় তানিশা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেল। সে সিদ্ধান্ত নিল নিজের অনুভূতিগুলোকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এদিকে রোহান যখন শুনল তানিশার নতুন কলিগ রবিনকে নিয়ে তার বান্ধবীদের সাথে কথা বলছে, তখন তার মনে এক অদ্ভুত ঈর্ষা জন্ম নিল। সে তার বন্ধু শামীমের সাথে কথা বলার জন্য তাকে ডাকলো। ভাই আমার খুব ভয় করছে, মনে হচ্ছে আমি তানিশা আপুকে হারিয়ে ফেলবো। কেন রে, কি হয়েছে? তানিশা আপুর অফিসে নতুন একটা ছেলে এসেছে, রবিন। সে নাকি খুব হ্যান্ডসাম। আপু তার সাথে অনেক মিশছে, লাঞ্চে যাচ্ছে। আমি জানি না আপু কি তাকে পছন্দ করে ফেলেছে। আরে বাবা, ওটা তো শুধু অফিসের সম্পর্ক, তুই তো এত চিন্তা করছিস কেন? না ভাই, আমার কেমন যেন মনে হচ্ছে আপু যখন রবিনের কথা বলে তার চোখে এক অন্যরকম ভালো লাগা থাকে। আমি সেটা দেখেছি। তুই এত নেগেটিভ ভাবছিস কেন? তুই বরং চেষ্টা কর তানিশা আপুর মন জয় করার। ওকে বোঝানোর চেষ্টা কর তুই ওকে কতটা ভালোবাসিস। কি করে বোঝাবো ভাই? সরাসরি তো বলতে পারি না। আর বললে যদি আপু আমাকে ভুল বোঝে, যদি আমাদের পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। তোর কিছু একটা করতে হবে রোহান, শুধু বসে বসে ভাবলে তো হবে না। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে তোকে ওর জন্য লড়তে হবে। শামীমের কথা শুনে রোহান কিছুটা সাহস পেল। সে সিদ্ধান্ত নিল সরাসরি না হলেও অন্যভাবে তানিশার প্রতি তার ভালোবাসা আরও স্পষ্টভাবে প্রকাশ করবে। সে জানতো রবিন নামের এই ছেলেটি তার জন্য একটা চ্যালেঞ্জ। এর কয়েকদিন পর তানিশা তার কাজের জন্য একটা জরুরি প্রেজেন্টেশন তৈরি করছিল, কিন্তু তার ল্যাপটপে হঠাৎ করে সমস্যা দেখা দিল। ডেডলাইন কাছাকাছি চলে আসায় সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। ধুর, এখন কি হবে? এই প্রেজেন্টেশনটা আজই জমা দিতে হবে। ঠিক তখনই রোহান তার রুমে এলো। আপু কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না, আমার ল্যাপটপে হঠাৎ সমস্যা দেখা দিয়েছে, প্রেজেন্টেশনটা আটকে আছে। দাঁড়াও আপু, আমি দেখছি। আমি তো কম্পিউটার ভালো বুঝি। রোহান দ্রুত তানিশার ল্যাপটপ নিয়ে বসলো। সে খুব মনোযোগ দিয়ে সমস্যাটা দেখতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর সে ল্যাপটপটা ঠিক করে দিল। তানিশার প্রেজেন্টেশন ফাইলগুলো অক্ষত ছিল। ও মাই গড রোহান, তুই এটা কিভাবে করলি? তুই তো আমার জান বাঁচিয়ে দিলি। তোমার জন্য তো আমি সবকিছু করতে পারি আপু। খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। তুই না থাকলে আমার কি হতো? তানিশার এই হঠাৎ আলিঙ্গনে রোহান হতবাক হয়ে গেল। তার মনে হলো যেন তার সব স্বপ্ন সত্যি হয়ে গেছে। সেও তানিশাকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে তাদের সম্পর্কটা ভাই বোনের চেয়েও গভীর কিছু মনে হচ্ছিল। এই ঘটনার পরপরই তাদের ছোট চাচাতো ভাই বোন রিয়া এবং রফি রুমে ঢুকলো। তাদের দেখে তানিশা দ্রুত রোহানকে ছেড়ে দিল। কি রে ভাইয়া, আপুকে জড়িয়ে ধরেছিস কেন? আর বলিস না, আপুর ল্যাপটপ খারাপ হয়ে গিয়েছিল, আমি ঠিক করে দিয়েছি, তাই খুশি হয়ে জড়িয়ে ধরেছে। ও আচ্ছা, আমিও তো আপুকে জড়িয়ে ধরি। এ কথা বলে রফি তানিশাকে জড়িয়ে ধরল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানিশা হেসে রফিকে আদর করলো, কিন্তু রোহানের মনে এক অন্যরকম অনুভূতির ঢেউ খেলে গেল। তানিশার স্পর্শ, তার আলিঙ্গন রোহানকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলল। পরদিন তানিশা অফিসে গেল। রবিন তাকে দেখে এগিয়ে এলো। হ্যালো তানিশা, কেমন আছেন? গতকাল প্রেজেন্টেশনটা ঠিকমতো জমা দিতে পেরেছেন? হ্যাঁ রবিন, সব ঠিকঠাক জমা হয়েছে। আসলে আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছিল, তাই দেরি হচ্ছিল। ও, তাহলে তো খুব মুশকিল হয়েছিল। আমাকে বলতে পারতেন, আমি হয়তো কিছু হেল্প করতে পারতাম। ঠিক আছে, পরের বার দেখবো। আমার চাচাতো ভাই ঠিক করে দিয়েছে। ও, আপনার ভাই কম্পিউটার এক্সপার্ট নাকি? হ্যাঁ, সে এসব বিষয়ে বেশ ভালো। রবিনের সাথে কথা বলার সময় তানিশার মনে বারবার রোহানের কথা মনে পড়ছিল। রবিনের প্রতি তার আকর্ষণ থাকলেও রোহানের জন্য তার মনে এক গভীর জায়গা তৈরি হয়েছিল। দুপুরের লাঞ্চের সময় রবিন আবার তানিশাকে একসাথে খাবার জন্য প্রস্তাব দিল। তানিশা, আজ আমার সাথে লাঞ্চ করবেন? আসলে রবিন, আজ আমি বাড়ি থেকে টিফিন এনেছি, তুমি বরং যাও। রবিনের মুখটা কিছুটা মলিন হয়ে গেল। তানিশা সেটা লক্ষ্য করলো। তুমি কিছু মনে করো না, আমি সাধারণত বাড়ি থেকে টিফিন আনি না, কিন্তু আজ কেন জানি না আনতে ইচ্ছে হলো। আরে না, ঠিক আছে, তাহলে আমি আজ একাই যাই। রবিন চলে যাওয়ার পর তানিশা নিজের মনে হাসল। সে বুঝতে পারছিল সে অবচেতন মনেই রোহানের প্রতি তার অনুভূতিগুলোকে প্রাধান্য দিচ্ছে। সে হয়তো
এখনো পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু রোহানের প্রতি টানটা এখনো অনেক বেশি অনুভব করছে। সন্ধ্যায় বাড়িতে ফিরে তানিশা তার রুমে একা বসেছিল। সে তার জীবনে এই প্রথমবার এমন এক জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল। একদিকে পরিবারের প্রথা, সমাজের চোখ, অন্যদিকে তার নিজের মন এবং রোহানের প্রতি তার গভীর অনুভূতি। সে জানে এই পথে অনেক বাধা আসবে। কিছুক্ষণ পর রোহান তানিশার রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। আপু, তুমি কি করছো? ও তুই আয়। কিছু না, এমনি ভাবছিলাম। কিসের কথা ভাবছিলে আপু? জীবনের কথা, সম্পর্কের কথা। তোমার সাথে কথা বলতে পারি আপু? হ্যাঁ বল। আমি তোমাকে একটা কথা বলতে চাই আপু। হয়তো তুমি রাগ করবে, হয়তো পরিবারেও সমস্যা হবে, কিন্তু আমি আর আমার অনুভূতিগুলো লুকাতে পারছি না। তানিশের বুকটা ধুকধুক করে উঠল। সে জানতো রোহান কি বলতে চলেছে। তার নিজের মনেও একটা কথা ঘুরপাক খাচ্ছিল। কি কথা রোহান? আমি তোমাকে ভালোবাসি আপু, শুধু ভাই হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি জানি এটা কঠিন, কিন্তু আমার মন তোমাকে ছাড়া আর কিছু ভাবে না। রোহানের কথা শুনে তানিশা প্রথমে চুপ করে রইল। তার চোখে জল এসে গেল। সে এতদিন এই মুহূর্তটার ভয় পাচ্ছিল, আবার কোথাও যেন এই মুহূর্তটার জন্য অপেক্ষাও করছিল। রোহান, তুই এসব কি বলছিস? তুই জানিস এটা কি অসম্ভব একটা কথা? আমি জানি আপু, কিন্তু আমি আর মিথ্যে বলতে পারছি না। আমি তোমাকে আমার জীবনে চাই। তানিশা রোহানের দিকে তাকালো। তার চোখে গভীর ভালোবাসার একরাশ অনিশ্চয়তা। সে জানতো এই সিদ্ধান্ত তার এবং তার পরিবারের জীবন বদলে দিতে পারে। এই মুহূর্তটা ছিল তাদের সম্পর্কের এক নতুন শুরু, এক চরম পরীক্ষা। রোহানের অকপট স্বীকারোক্তি তানিশাকে স্তম্ভিত করে দিল। তার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন এক মুহূর্তে তীব্রভাবে জেগে উঠল। সে জানতো রোহান তাকে ভালোবাসে, কিন্তু সরাসরি এমন প্রকাশ তাকে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তাদের দুজনের চোখেই ছিল ভালোবাসা, আবেগ এবং অজানা ভবিষ্যতের অনিশ্চয়তা। রোহান, তুই এটা কি বললি? তুই জানিস না এটা কতটা অসম্ভব? আমি জানি আপু, কিন্তু আমার মন আর মানতে পারছে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। তুমি আমার প্রথম ভালোবাসা, আর শেষও তুমি। তানিশা রোহানের কথা শুনে চুপ করে রইল। তার চোখের জল গড়িয়ে পড়ছিল। সে জানতো এই ভালোবাসার মূল্য অনেক কঠিন হতে পারে, কিন্তু রোহানের চোখে সে সত্যতা এবং গভীরতা ছিল। সে অস্বীকার করার উপায় ছিল না। আমাদের পরিবার, সমাজ, তারা এটা কখনো মেনে নেবে না। তুই জানিস মানুষ কি বলবে? আমি জানি আপু, কিন্তু আমি তোমার জন্য সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত। তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার মনে কি আমার জন্য এতটুকু জায়গা নেই? রোহানের প্রশ্ন তানিশার হৃদয় ছুঁয়ে গেল। সে নিজেকে আর লুকাতে পারল না। আমিও তোকে ভালোবাসি রোহান। আমি জানি না কখন থেকে, কিন্তু তোর প্রতি আমার টানটা আর অস্বীকার করতে পারছি না। কিন্তু এই ভালোবাসা, এটা যে ভুল। যদি ভালোবাসাটা সত্যি হয় তাহলে সেটা ভুল হতে পারে না আপু। আমরা একসাথে সব বাধা পার করব, শুধু তুমি আমার পাশে থেকো। তানিশা রোহানকে জড়িয়ে ধরল। তাদের দুজনের নীরব আলিঙ্গনে যেন অনেক দিনের জমে থাকা কষ্ট আর অনিশ্চয়তা মুক্তি পেল। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন অঙ্গীকারের, কিন্তু এই অঙ্গীকারের পেছনে যে কঠিন পথ অপেক্ষা করছে তা তারা দুজনেই জানত। এই ঘটনার পর রোহান ও তানিশার মধ্যে এক নতুন সম্পর্ক শুরু হলো। তাদের খুনসুটিগুলো এখন আরও গভীর ভালোবাসায় রূপান্তরিত হলো। তারা সুযোগ পেলেই একে অপরের কাছাকাছি আসতো, চোখে চোখে কথা বলতো, কিন্তু পরিবারের অন্য সদস্যদের সামনে তারা সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করত। একদিন তানিশার মা শাহনা বেগম তানিশাকে একান্তে ডাকলেন। তানিশা, আমি তোর সাথে একটা কথা বলতে চাই। বলো আম্মু। রবিনের ছেলেটার কথা বলছিস না, তোর অফিসের কলিগ, সে নাকি তোর বাবাকে ফোন করেছে। তানিশা চমকে উঠল। রবিনের বাবাকে ফোন করেছে কেন? সে নাকি তোর সাথে বিয়ের প্রস্তাব দিতে চায়। রবিন তোকে খুব পছন্দ করে। তানিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে জানতো না যে রবিন এত দ্রুত পদক্ষেপ নেবে। কি বলছো আম্মু? রবিন আমার শুধু কলিগ। আমি তাকে... রবিন ভালো ছেলে, তার পরিবারও খুব ভালো। তোর বাবাও মনে হয় এই প্রস্তাবটা ভেবে দেখতে চাইছেন। তুই কি বলিস? তানিশা কি উত্তর দেবে বুঝতে পারল না।
সে রোহানকে ভালোবাসে, কিন্তু রবিনের প্রস্তাবটা তার জন্য এক নতুন সমস্যা সৃষ্টি করলো। সে তার মাকে কোনো রকম সামনে রুমে চলে গেল। তানিশা দ্রুত রোহানকে ফোন করলো। রোহান তখন তার বন্ধুর সাথে বাইরে ছিল। হ্যালো আপু, সব ঠিক আছে? তোমার গলাটা এমন লাগছে কেন? রোহান সর্বনাশ হয়ে গেছে। রবিন আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রোহান ফোনের ওপাশ থেকে স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি বলছো আপু? এটা কি করে সম্ভব? তুমি কি কিছু বলেছিলে তাকে? না, আমি কিছু বলিনি। ও শুধু অফিসে আমার সাথে মিশতো। আমি জানতাম না ও এত দূর যাবে। এখন কি হবে রোহান? বাবা হয়তো এই প্রস্তাবটা মেনে নেবেন। তুমি শান্ত হও আপু, আমি কিছু একটা করব। আমি তোমাকে হারাতে পারবো না। কি করবি তুই? তুই ভুলে যাচ্ছিস আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি এখনই আসছি আপু, তুমি চিন্তা করো না। রোহান দ্রুত বাড়ি ফিরে এলো। তার চোখে মুখে এক গভীর দুশ্চিন্তা ছিল। সে সরাসরি তানিশার রুমে গেল। আপু, তুমি কি রবিনকে বিয়ে করতে পারবে? আমি জানি না রোহান। আমার পরিবার যদি রাজি হয়ে যায় তাহলে আমি কি করব? তুমি রাজি হবে না? তুমি বলবে তুমি তাকে পছন্দ করো না। কিন্তু কি কারণ দেখাবো? মা বাবা যদি পছন্দ করেন, কেন আমি তাকে পছন্দ করছি না? আমি তো সত্যি কথা বলতে পারবো না। রোহান কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল এটা তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। তুমি বলবে তুমি এখন বিয়ে করতে চাও না, তোমার ক্যারিয়ারে ফোকাস করতে চাও। মা বাবা কি এটা মানবেন? তোমাকে মানাতে হবে আপু, এটাই একমাত্র উপায়। পরদিন তানিশার বাবা অসীম সাহেব এবং মা শাহানা বেগম তানিশাকে তাদের রুমে ডাকলেন। তানিশা, রবিন নামে ছেলেটার কথা শুনছিস? তার পরিবার থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটা ভালো, প্রতিষ্ঠিত আমাদের মনে হয়। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। কেন রে মা? রবিন তো ভালো ছেলে, আর বয়সও তো হচ্ছে তোর। আম্মু, আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে আরো কিছু কাজ করতে চাই। আমি আর্কিটেকচারে আরো বড় কিছু করার স্বপ্ন দেখি। এখনই সংসার করার কথা ভাবছি না। কিন্তু বিয়ে করলে কি কেরিয়ার থেমে যায় নাকি? তুই তো তোর কাজ করতে পারবি। আমি এখন এই বিষয়ে কিছু ভাবতে পারছি না বাবা। আমাকে আরো কিছুটা সময় দাও। আমি এখনই বিয়েতে রাজি নই। তানিশার দৃঢ়তা দেখে তার বাবা মা কিছুটা অবাক হলেন। তারা জানতেন তানিশা তার ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস, তাই তারা জোর করতে পারলেন না। ঠিক আছে মা, তুই যখন চাইছিস না, আমরা এখনই কিছু করব না। কিন্তু রবিন তোকে খুব পছন্দ করে, তার পরিবারকে কি বলবো? বাবা, তুমি তাদের বলো আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। তানিশার বাবা মা কিছুটা মন খারাপ করে রবিনের পরিবারকে না করে দিলেন। এই খবর শুনে রোহানের মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। সে জানতো এটা শুধু সাময়িক স্বস্তি, আসল যুদ্ধ এখনো বাকি। এই ঘটনার কিছুদিন পর তাদের পরিবারের এক বড় অনুষ্ঠান ছিল। পরিবারের সবাই সেখানে উপস্থিত ছিল। রোহান এবং তানিশা দুজনে খুব সাবধানে একে অপরের দিকে তাকাচ্ছিল। তারা জানতো তাদের সম্পর্কটা সকলের চোখে অদৃশ্য রাখতে হবে। অনুষ্ঠানে রোহানের এক খালাতো ভাই 29 বছর বয়সী আদনান এলো। আদনান বিদেশে থাকে এবং খুব কমই দেশে আসে। সে তানিশাকে দেখে তার সাথে কথা বলতে এগিয়ে এলো। তানিশা, তুই এখনো বিয়ে করিসনি? আমাকে তো তোর জন্য পাত্র দেখতে হবে দেখছি। আরে আদনান ভাইয়া, তুমি কখন এলে? আর পাত্রের কথা এখন থাক। কেন রে? তোর জন্য তো কত ভালো ছেলে ঘুরছে। দেশে যখন এসেছি তোর বিয়ের একটা ব্যবস্থা করেই যাব। আদনানের কথা শুনে রোহান দূরে দাঁড়িয়ে অস্বস্তিতে পড়ল। সে দেখল আদনান তানিশার সাথে খুব আন্তরিকভাবে কথা বলছে এবং তার দিকে বারবার তাকাচ্ছে। রোহানের মনে আবার এক নতুন ভয় জন্ম নিল। রাতের অনুষ্ঠান শেষে রোহান যখন তার রুমে ফিরছিল, তখন তানিশা তার পথ আটকে দাঁড়ালো। রোহান, তুই কেমন আছিস? সারাদিন তোর সাথে কথা বলতে পারিনি। আমি ভালো আছি আপু। তুমি আদনান ভাইয়ের সাথে কি কথা বলছিলে? সে তোমাকে বিয়ে করানোর কথা বলছিল? রোহানের চোখে ঈর্ষা স্পষ্ট ছিল। তানিশা তা বুঝতে পারল। আরে না, ও শুধু মজা করছিল। তুমি এত চিন্তা করো না। আমি চিন্তা করব না তো কে করবে আপু? আমি তোমাকে হারানোর ভয় পাই। আমি তোকে ছেড়ে কোথাও যাব না রোহান, তুই বিশ্বাস কর। তানিশার এই কথাগুলো রোহানকে কিছুটা স্বস্তিও দিল, কিন্তু তার মনে অনিশ্চয়তা রয়েই গেল। রবিনের পর এখন আদনান। তাদের ভালোবাসার পথে আরো কত বাধা আসবে তা কেউ জানতো না।
এই জটিল পারিবারিক সম্পর্ক তার ভালোবাসার টানাপোড়েন তাদের জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছিল, যেখানে প্রতিটা পদক্ষেপ ছিল অনিশ্চয়তায় ভরা। এদিকে তানিশা এবং রোহানের গোপন প্রেম এখন এক নতুন চ্যালেঞ্জের মুখে। রবিনের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পারিবারিক চাপ কিছুটা কমেছিল বটে, কিন্তু আদনানের অপ্রত্যাশিত আগমন নতুন করে রোহানের মনে ঈর্ষা আর তানিশার মনে অস্বস্তি সৃষ্টি করলো। তারা দুজনেই জানতো তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার অর্থ হবে একটা বিরাট ঝড়। পরদিন সকালে পারিবারিক আড্ডা চলছিল। আদনান তানিশার দিকে তাকিয়েছিল, যা রোহানের চোখে পড়ছিল। রোহান অস্বস্তি বোধ করতে শুরু করলো। তানিশা, তুই এখনো কিছু ভাবলি না? তোর তো ভালো একটা ছেলে দেখে বিয়ে করা উচিত। বিদেশে থাকলে তো অনেক সুযোগ। আদনান ভাইয়া, আমি এখন বিয়ে নিয়ে ভাবতে পারছি না। আমার কাজের অনেক চাপ। কাজ তো থাকবেই, কিন্তু জীবন তো আর শুধু কাজ দিয়ে চলে না। তোর মতো সুন্দর বুদ্ধিমতী মেয়ের জন্য ভালো বর খুঁজে বের করা তো আমার দায়িত্ব। আদনানের কথায় পরিবারের অন্যরা সায় দিল। শাহানা বেগম এবং অশিব সাহেবেও তানিশাকে বিয়ে করার জন্য আবার তাগাদা দিতে শুরু করলো। আদনান ঠিকই বলেছে, তোর তো এখনই বিয়ের বয়স, আর কতদিন এভাবে একা থাকবি? রবিন ভালো ছেলে ছিল, তুই কেন যে তাকে ফিরিয়ে দিলি? বাবা মা, তোমরা এখন এই কথাগুলো বলো না, আমার ভালো লাগছে না। রোহান দূরে বসে সব শুনছিল। তার মনে হচ্ছিল যেন তার বুকের ভেতরটা কেউ ছিঁড়ে ফেলছে। সে তানিশার অসহায় মুখটা দেখতে পাচ্ছিল। সে জানতো তাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। দুপুরে তানিশা যখন তার রুমে গেল, রোহান তার পিছু পিছু গেল। আপু, তুমি এত মন খারাপ করে আছো কেন? আদনান ভাইয়া যা বলছে তাতে এত কষ্ট পাচ্ছ কেন? রোহান, আমি কি করব? সবাই আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি তো তাদের সত্যিটা বলতে পারছি না। তুমি কাউকে কিছু বলবে না, আমি আছি তো তোমার পাশে। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে দেব না। কিন্তু কিভাবে আটকাবি তুই? তারা যদি আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়? তারা পারবে না, তুমি আমাকে বিশ্বাস করো। রোহানের কথায় তানিশা কিছুটা সাহস পেল, কিন্তু তার মনের ভয় কাটল না। আদনানের উপস্থিতি রোহানকে আরো বেশি সতর্ক করে তুলল। আদনান কিছুদিন পর পর তানিশার সাথে দেখা করার চেষ্টা করত। সে তার কাজের ছুতে তানিশাকে লাঞ্চে ডাকতো অথবা একসাথে কফি খেতে বলতো। তানিশা প্রথমে এড়িয়ে চললেও আদনানের পিড়াপিড়িতে মাঝে মাঝে রাজি হতে বাধ্য হতো। একদিন তানিশা আদনানের সাথে একটা কফি শপে গেল। রবিন সে কফি শপের পাশ দিয়ে যাচ্ছিল এবং তানিশা ও আদনানকে একসাথে দেখে ফেলল। রবিনের মুখটা মলিন হয়ে গেল। সে ভাবলো তানিশা তাকে ফিরিয়ে দিয়ে হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে। রবিনের এই ভুল ধারণা তাদের গল্পের এক নতুন মোড় এনে দিল। রবিন ভাবলো তানিশা তাকে মিথ্যা বলছিল। তার মনে তানিশার প্রতি এক ধরনের অভিমান আর বিরক্ত জন্ম নিল। এদিন রোহান তার বন্ধু শামীমের সাথে নতুন করে প্ল্যান করছিল। শামীম ভাই, আমার মনে হয় না এভাবে আর বেশি দিন চলবে। আপুকে আরো বেশি চাপ দেওয়া হচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে। কি করবি বল? তুই কি সত্যিটা বলতে চাস? আমি জানি না, কিন্তু যদি বলি তাহলে কি হবে? পরিবার আমাদের মেনে নেবে তো? এটা খুব কঠিন হবে রোহান, বিশেষ করে তোর বাবা মা এবং তানিশা আপুর বাবা মা, তাদের বোঝানো খুব মুশকিল হবে। কিন্তু আমি তানিশা আপুকে হারাতে পারবো না। আমি ওর জন্য সব কিছু করতে পারি। তুই কি তানিশা আপুর সাথে কথা বলেছিস? সে কি চায়? সেও তো আমাকে ভালোবাসে, কিন্তু সেও তো এই সমাজের ভয়ে আছে। শামীম কিছুক্ষণ ভেবে একটা পরামর্শ দিল। দেখ রোহান, তোদের সম্পর্কটা এমন এক জায়গায় যেখানে সমাজের প্রচলিত ধারণার বাইরে যেতে হবে। তোদের প্রথমে নিজেদের মধ্যে আরও দৃঢ়তা হতে হবে, তারপরে পরিবারের সব থেকে সহানুভূতিশীল সদস্যকে বোঝানোর চেষ্টা করতে হবে। কাকে? তোর খালা অথবা তোর কোনো চাচা যিনি উদার মনের মানুষ, অথবা তানিশার আপুর কোনো ঘনিষ্ঠ আত্মীয়। রোহান শামীমের পরামর্শটা মনে মনে ভেবে দেখল। তার মাথায় একটা আইডিয়া চলে এলো। তাদের এক খালা আছে, তিনি খুব আধুনিক মানুষ এবং সম্পর্কের ব্যাপারে বেশ উদার। তিনি হয়তো তাদের কথা বুঝতে পারবেন। রোহান একদিন তানিশাকে তার পরিকল্পনাটা বলল। আপু, আমি আমাদের খালাকে সব কথা বলতে চাই। তিনি হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। খালাকে? তুই নিশ্চিত? তিনি যদি আমাদের ভুল বোঝেন? তিনি আমাদের সব থেকে কাছের মানুষ, আর তিনি খুব উদার মনের। আমি মনে করি তিনি আমাদের কথা বুঝবেন। তানিশা প্রথমে রাজি হতে পারছিল না, কিন্তু রোহানের আত্মবিশ্বাস দেখে সে শেষ পর্যন্ত সায় দিল। এই সিদ্ধান্ত তাদের জন্য এক বিরাট ঝুঁকি ছিল। রোহান তার খালা সালমা বেগমকে ফোন করে তার সাথে দেখা করার জন্য বলল।
সালমা বেগম রাজি হলেন এবং পরদিন বিকেলে রোহান ও তানিশা দুজনে সালমা বেগমের বাড়িতে গেল। কি রে, তোরা দুজনেই একসাথে? কি ব্যাপার, কোনো সমস্যা? খালা, আমরা তোমার সাথে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। বল, কি হয়েছে? রোহান তখন সালমা বেগমকে তাদের ভালোবাসার সব কথা খুলে বলল। তানিশা পাশে বসে মাথা নিচু করে রইল। সে খুব ভয় পাচ্ছিল সালমা বেগমের প্রতিক্রিয়া দেখে। সালমা বেগম খুব মনোযোগ দিয়ে সব শুনলেন। তার মুখে প্রথমে অবাক হওয়ার ছাপ ছিল, তারপর তিনি চিন্তিত হয়ে পড়লেন। তোরা জানিস এটা কত বড় একটা ব্যাপার? সমাজের চোখে এটা কেমন দেখাবে, আর তোদের বাবা মারা কি বলবে? আমরা জানি খালা, কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা একে অপরকে খুব ভালোবাসি। খালা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি রোহানকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। সালমা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি তাদের চোখের দিকে তাকালেন, যেখানে গভীর ভালোবাসা আর একরাশ ভয় স্পষ্ট ছিল। তিনি বুঝতে পারছিলেন তাদের ভালোবাসাটা মিথ্যা নয়। আমি বুঝতে পারছি তোদের অনুভূতি, কিন্তু এই পথটা খুব কঠিন হবে। তোরা কি সব বাধা অতিক্রম করতে পারবি? পরিবারের অসম্মান, সমাজের সমালোচনা? আমরা পারবো খালা, আমরা একসাথে সব কিছু সহ্য করতে পারবো। শুধু তুমি আমাদের পাশে থেকো। ঠিক আছে, আমি তোদের পাশে আছি, কিন্তু আমাকে একটু সময় দে। আমাকে ভাবতে হবে কিভাবে তোদের বাবা মায়েদের বোঝানো যায়। এটা খুব সাবধানে করতে হবে। রোহান ও তানিশা সালমা বেগমের কথায় কিছুটা স্বস্তি পেল। তারা জানতো এটা একটা ছোট ধাপ মাত্র, কিন্তু এটাই ছিল তাদের জন্য অনেক বড় ভরসা। তারা সালমা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বাড়ি থেকে বেরিয়ে এলো। তাদের মনে কিছুটা শান্তি এলো। ভবিষ্যতের অনিশ্চয়তা রয়েই গেল। পারিবারিক চাপ, সমাজের চোখ এবং তাদের ভালোবাসার পরীক্ষা সব মিলে এক জটিল পরিস্থিতির মুখোমুখি তারা। কিন্তু এবার তাদের পাশে একজন শক্তিশালী সমর্থক ছিল, যিনি হয়তো তাদের পথটা কিছুটা হলেও সহজ করে দিতে পারবেন। এই গোপন প্রেম এখন আরো বেশি মানুষের কাছে প্রকাশিত হওয়ার পথে, এবং এই প্রকাশ তাদের জীবনে কী প্রভাব ফেলবে তা এখনো অজানা। সালমা বেগমের সমর্থনে রোহান ও তানিশা নতুন সাহস জোগালো। তারা জানতো সালমা বেগম তাদের জন্য পারিবারিক স্তরে একটা বড় শক্তি, কিন্তু এই ভালোবাসা পরিবারে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে তাদের উদ্বেগ কমছিল না। সালমা বেগম নিজেও চিন্তিত ছিলেন কিভাবে এই নাজুক বিষয়টি পরিবারের কাছে তুলে ধরবেন। সালমা বেগম তার স্বামী 15 বছর বয়সী করিম সাহেব, যিনি রোহান ও তানিশার সম্পর্কে খালু হন, তার সাথে এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলেন। করিম সাহেব একজন খুব শান্ত এবং বিচক্ষণ মানুষ ছিলেন, যিনি সবসময় ন্যায় ও সত্যের পক্ষে নিতেন। একদিন সন্ধ্যায় সালমা বেগম তার স্বামীকে সব কথা খুলে বললেন। করিম সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন। তার মুখে প্রথমে অবাক হওয়ার ছাপ ছিল, কিন্তু পরে তিনি চিন্তিত হয়ে পড়লেন। তুমি কি বলছো সালমা? রোহান আর তানিশা, তারা তো আপন চাচাতো ভাই বোন, এটা কিভাবে সম্ভব? আমি জানি করিম, কিন্তু তাদের ভালোবাসাটা মিথ্যে নয়। আমি তাদের চোখে সেই গভীর ভালোবাসা দেখেছি। তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না বলছে। কিন্তু পরিবার এটা মেনে নিবে না, বিশেষ করে ওচিন সাহেব আর শাহানা বেগম। তারা তো এই ধরনের সম্পর্কে কখনো সমর্থন করবে না। আমি জানি এটা কঠিন, কিন্তু আমরা যদি তাদের বোঝাতে পারি যে তাদের ভালোবাসাটা পবিত্র আর তারা দুজনেই একে অপরের জন্য উপযুক্ত, তাহলে হয়তো। এটা খুব ঝুঁকিপূর্ণ হবে সালমা। এর ফলে পরিবারে একটা বড় ধরনের ঝামেলা হতে পারে। কিন্তু আমরা যদি তাদের সাহায্য না করি, তাহলে তারা দুজনেই সারা জীবন কষ্ট পাবে। আমরা কি সেটা চাইতে পারি? করিম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি সালমা বেগমের কথায় যুক্তি খুঁজে পেলেন। তিনি জানতেন ভালোবাসা যখন গভীর হয় তখন সামাজিক বাধাগুলো তুচ্ছ মনে হয়। ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখব, তবে আমাকে খুব সাবধানে এগোতে হবে, সবার সাথে কথা বলতে হবে। সালমা বেগম করিম সাহেবকে ধন্যবাদ জানালেন। তিনি জানতেন করিম সাহেব যদি তাদের পাশে থাকেন তাহলে তাদের পথটা আরও কিছুটা সহজ হবে। পরদিন তানিশা অফিসে গেল। রবিন তাকে দেখে এড়িয়ে যাচ্ছিল। তানিশা রবিনের এই আচরণে কিছুটা অবাক হলো। সে রবিনের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলো। রবিন, তোমার কি হয়েছে? তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আমি তোমাকে কেন এড়িয়ে চলবো? আমি তো আমার কাজ করেছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করে আছো। কিছু হয়েছে কি? আমি তোমার উপর রাগ করবো কেন? তুমি তো আমার জীবন নিয়ে যা খুশি করতে পারো। আমাকে মিথ্যা বলার দরকার ছিল না। মিথ্যা? আমি তোমাকে কি মিথ্যা বলেছি?
তুমি বললে নাকি এখন বিয়ে করতে চাও না, ক্যারিয়ারে ফোকাস করতে চাও, আর এখনই দেখছি তুমি আদনান নামের একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছো। রবিনের কথা শুনে তানিশা সব বুঝতে পারল। সে জানতো রবিন তাকে ভুল বুঝেছে। রবিন, তুমি আমাকে ভুল বুঝছো। আদনান আমার খালাতো ভাই, সে শুধু আমার সাথে দেখা করতে এসেছিল, আর আমি সত্যি এখন বিয়ে করতে চাই না। ঠিক আছে, তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। রবিন আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তানিশা খুব মন খারাপ করলো। সে বুঝতে পারছিল তার গোপন সম্পর্কের কারণে কত রকম ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। বিকেলে রোহান যখন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন তার পুরনো পরিচিত 20 বছর বয়সী মারিয়া তাদের জীব সামনে এলো। মারিয়া কলেজে রোহানের সাথে পড়তো এবং সে রোহানকে পছন্দ করত। হ্যালো রোহান, কেমন আছিস? আজকাল তো আর দেখাই যায় না। মারিয়া, কেমন আছিস? হ্যাঁ, কলেজের পর একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত কিসে? নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড জুটিয়েছিস। মারিয়ার কথায় রোহান কিছুটা অস্বস্তি বোধ করলো। না, তেমন কিছু না। শোন, আমি তোকে বলতে এসেছিলাম যে আমি তোর জন্য অপেক্ষা করছি। তুই যদি আমাকে পছন্দ করিস তাহলে আমি তোর সাথে সম্পর্ক করতে চাই। মারিয়ার অকপট কথায় রোহান অবাক হলো। সে মারিয়াকে ছোট বোনের মতো দেখত। তার প্রতি কোনো রোমান্টিক অনুভূতি ছিল না। মারিয়া, আমি দুঃখিত, আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না। কেন? তুই কি কাউকে ভালোবাসিস? মারিয়ার এই প্রশ্নে রোহান কি উত্তর দেবে বুঝতে পারল না। সে মিথ্যা বলতে চাইছিল না, আবার সত্যিটা বলতে পারছিল না। আমি দুঃখিত মারিয়া। মারিয়া রোহানের উত্তর শুনে মন খারাপ করে চলে গেল। এই ঘটনা রোহানকে আরো বেশি উপলব্ধি করালো যে তানিশা ছাড়া তার জীবনে আর কেউ আসতে পারে না। এদিকে করিম সাহেব সব কিছু ভেবে চিন্তে একদিন সন্ধ্যায় অসীম সাহেব এবং শাহানা বেগমকে তাদের বাড়িতে ডাকলেন। রোহানের বাবা মাও সেখানে উপস্থিত ছিল। পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যরা যখন একত্রিত হলেন, তখন এক গম্ভীর পরিবেশ তৈরি হলো। কি ব্যাপার করিম ভাই, সবাইকে এভাবে একসাথে ডাকলেন যে? কোনো জরুরি কথা আছে? হ্যাঁ অসীম, একটা খুব জরুরি কথা আছে। এটা তানিশা আর রোহানাকে নিয়ে। করিম সাহেবের কথা শুনে অসীম সাহেব, শাহানা বেগম এবং রোহানের বাবা মা সবাই অবাক হলেন। তারা জানতো না করিম সাহেব কি বলতে চলেছেন। রুহান আর তানিশাকে নিয়ে কি কথা? সব ঠিক আছে তো? সব ঠিক নেই, তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তারা একে অপরকে ভালোবাসে। করিম সাহেবের এই কথাগুলো যেন বোমা ফেলার মতো ছিল। অসীম সাহেব এবং রোহানের বাবা মা সবাই স্তব্ধ হয়ে গেলেন। তাদের মুখে অবিশ্বাস আর রাগের ছাপ স্পষ্ট ছিল। কি বলছেন করিম ভাই? এটা কি করে সম্ভব? তারা তো ভাই বোন, আপনি এসব কি বলছেন? আমার রুহানের এসব কি করেছে? এটা তো সম্ভব না। আমি জানি এটা শুনতে কঠিন, কিন্তু তাদের ভালোবাসাটা সত্যি। তারা দুজনেই একে অপরকে মন থেকে চায়। এটা অসম্ভব, আমি এটা কখনোই মেনে নেব না। আমাদের পরিবারের মান সম্মান কি থাকবে? মানুষ কি বলবে? পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠল। সালমা বেগম রোহান ও তানিশার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলেন। আপনারা শান্ত হন। ভালোবাসা কি দেখে আসে? তারা একে অপরকে ভালোবাসে, এটা তাদের দোষ নয়। এটা কোনো কথা হলো না সালমা, এটা মহাপাপ। আপনারা যদি একটু শান্ত হয়ে তাদের কথা শুনতেন তাহলে হয়তো বুঝতেন তাদের অনুভূতিটা মিথ্যা নয়। পরিবারের মধ্যে এক তীব্র উত্তেজনা তৈরি হলো। কেউ এই সম্পর্ককে মেনে নিতে পারছিল না। আবার করিম সাহেব ও সালমা বেগম তাদের পক্ষে কথা বলছিলেন। রোহান ও তানিশা তখন তাদের নিজেদের রুমে বসে এই ঝড়ের শব্দ শুনছিল। তাদের মনে ভয় আর অনিশ্চয়তা দাঁড়া বাঁধছিল। এই উত্তেজনার মাঝে অসীম সাহেব চরম সিদ্ধান্ত নিলেন। আমি এটা মেনে নিতে পারবো না। আমি কালকেই তানিশার জন্য অন্য কোথাও বিয়ের প্রস্তাব করব, আর রোহানকে এখান থেকে দূরে পাঠিয়ে দিব। অসীম সাহেবের কথায় সবাই আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। রোহান ও তানিশার ভালোবাসার পরিণতি কি হবে তা তখনও অজানা ছিল। তাদের প্রেম এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি, যেখানে পারিবারিক সম্মান আর সামাজিক প্রথা ভালোবাসার পথে এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। এদিকে অসীম সাহেবের রাগ এবং কঠোর সিদ্ধান্ত রোহান ও তানিশার জীবনে এক বিশাল সংকট নিয়ে এলো। রোহানকে দূরে পাঠানো এবং তানিশার জন্য তড়িঘড়ি অন্য বিয়ে ঠিক করার কথা শুনে পরিবারে এক গভীর বিষাদে নেমে এলো। করিম সাহেব ও সালমা বেগম এই অবিচার মেনে নিতে পারছিলেন না। গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন রোহান ও তানিশা নিজেদের রুমে কান্নায় ভেঙে পড়ল। তারা জানতো তাদের ভালোবাসা এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। আপু, আমি কি করব? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।
আমি জানি না রোহান, বাবা যা বলেছেন তাতে আমার খুব ভয় লাগছে। আমি তোমাকে কোথাও যেতে দেব না, তারা আমাকে এখান থেকে সরাতে পারবে না। এদিকে সালমা বেগম ও করিম সাহেব ঘুমাতে পারলেন না। তারা জানতেন এই বিষয়টি সমাধান না করলে দুটি নিষ্পাপ জীবন নষ্ট হয়ে যাবে। আমরা এটা হতে দিতে পারি না করিম। তাদের ভালোবাসাটা সত্যি, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু কি করব সালমা? অসীমকে বোঝানো খুব কঠিন হবে, আর রুহানের বাবা মাও মানতে চাইছেন না। আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলতে হবে, যারা উদার মনের মানুষ, যারা ভালোবাসার মূল্য বোঝেন। পরদিন সকালে পরিবারের মধ্যে এক চাপা উত্তেজনা ছিল। অসীম সাহেব তানিশাকে আবার ডাকলেন এবং তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করার কথা বললেন। তানিশা, আমি তোর জন্য একজন পাত্র দেখেছি। তার পরিবার আজ বিকেলে তোর সাথে দেখা করতে আসবে, তুই তৈরি থাকবি। বাবা, আমি এখন বিয়ে করব না। তুই আর জেদ করবি না, আমি যা ভালো মনে করছি সেটাই হবে। তানিশার কিছু বলতে পারল না। সে অসহায়ভাবে তার বাবা মায়ের দিকে তাকালো। রোহানি খবর শুনে ক্ষোভে ফেটে পড়ল। সে জানতো তাকে এখনই কিছু একটা করতে হবে। সে সরাসরি অসীম সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। চাচা, আপনি এটা কি করছেন? আপনি জোর করে তানিশা আপুর বিয়ে দিতে পারেন না। তুই চুপ কর রোহান, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুই এর মাঝে মাথা খাওয়াবি না। আর তুই ভুলে যাস না, তোর জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। আপনি আমাকে যেখানে খুশি পাঠিয়ে দিন, কিন্তু তানিশা আপুকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে পারবেন না। সে আপনাকে ভালোবাসে না। রোহানের এই সাহস দেখে অসীম সাহেব আরো রেগে গেলেন। তিনি রোহানকে সেখান থেকে চলে যেতে বললেন। ঠিক তখনই করিম সাহেব এবং সালমা বেগম সেখানে এলেন। তাদের সাথে ছিলেন সোহানের বাবা মাসুম সাহেব এবং মা শাহানা বেগম। কিন্তু এবার মাসুম সাহেব ও শাহানা বেগম কিছুটা নরম সুরে কথা বলতে শুরু করলেন। অসীম, তুমি যা করছো সেটা ঠিক হচ্ছে না। রোহানাকে এভাবে জোর করা ঠিক হয়নি। আমি জানি তারা ভুল করেছে, কিন্তু তাদের ভালোবাসার জন্য তাদের এভাবে শাস্তি দেওয়া ঠিক হবে না। এদিকে করিম সাহেব ও সালমা বেগম মাসুম সাহেব ও শাহানা বেগমকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ভালোবাসার কাছে সামাজিক প্রথা অনেক সময় অর্থহীন হয়ে যায়। দেখো অসীম, আমি জানি তুই রেগে আছিস, কিন্তু তাদের ভালোবাসাটা পবিত্র। আমরা যদি তাদের জোর করি তাহলে হয়তো তাদের জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের পরিবারের সম্মান কি থাকবে? মানুষ কি বলবে? মানুষ তো সব সময়ই কিছু না কিছু বলবে, কিন্তু নিজের সন্তানেদের সুখের চেয়ে কি মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ? এই সময় রোহানের ছোট বোন রিয়া এবং তানিশার ছোট চাচাতো ভাই রফিও সেখানে এলো। রিয়া তানিশাকে খুব ভালোবাসত। বাবা, তুমি কেন আপুকে কষ্ট দিচ্ছ? আপু তো রোহান ভাইয়াকে ভালোবাসে। রিয়ার এই সরল কথা সবার মনে এক ধাক্কা দিল। ছোটদের নিষ্পাপ কথায় যেন এক গভীর সত্য প্রকাশিত হলো। অসীম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি দেখছিলেন তার পরিবারের সদস্যরা, এমনকি ছোটরাও তানিশা রোহানের পক্ষে কথা বলছে। তার মনে গভীর এক পরিবর্তন আসছিল। কিন্তু এটা অসম্ভব। এটা কি করে সম্ভব? সবকিছু সম্ভব অসীম, যদি ভালোবাসা সত্যি হয়। আমাদের সমাজের ধারণাকে পরিবর্তন করতে হবে। করিম সাহেব তখন অসীম সাহেবকে বোঝালেন যে বিশ্বে এমন অনেক উদাহরণ আছে যেখানে চাচাতো ভাই বোন বিয়ে করেছে এবং সুখেও আছে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে যদি রক্ত সম্পর্ক বেশি দূরের না হয় তাহলে এটা চিকিৎসাগতভাবেও কোনো সমস্যা নয়। গুরুত্বপূর্ণ হলো তাদের মনের মিল এবং ভালোবাসা। ধীরে ধীরে অসীম সাহেবের রাগ কমতে শুরু করলো। তিনি তানিশা এবং রোহানের দিকে তাকালেন। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা এবং একরাশ ভয়। অসীম সাহেব ভাবলেন, সত্যি কি তার মেয়ের সারা জীবনের সুখের চেয়ে সমাজের লোকের কথা বেশি গুরুত্বপূর্ণ? আমি জানি না কি করব। শাহানা বেগম তখন এগিয়ে এলেন এবং অসীম সাহেবের হাত ধরে বললেন, অসীম, আমাদের সন্তানদের সুখই আমাদের কাছে সবচেয়ে বড়। যদি তারা একে অপরকে ভালোবেসে তাহলে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। অসীম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মনে এক তীব্র যুদ্ধ চলছিল। একদিকে তার পুরনো ধ্যান ধারণা, অন্যদিকে তার মেয়ের সুখ। শেষ পর্যন্ত তার পিতৃত্ব জয়ী হলো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু এটা সহজ হবে না। আমাদের অনেক বাধা অতিক্রম করতে হবে। অসীম সাহেবের এই কথা শুনে পরিবারে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হলো।
রোহান ও তানিশা একে অপরের দিকে তাকিয়ে চোখে জলে হেসে উঠল। তাদের মনে হলো যেন তারা এক বিরাট যুদ্ধে জয়ী হয়েছে। মাসুম সাহেব ও শাহানা বেগমও তাদের পাশে এসে দাঁড়ালেন এবং আশীর্বাদ করলেন। এই খবরটা যখন পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ল তখন অনেকেই প্রথমে অবাক হলো, কেউ কেউ সমালোচনা করলো, কিন্তু করিম সাহেব ও সালমা বেগম সবাইকে বোঝাতে শুরু করলেন। তারা যুক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে সবার মন জয় করার চেষ্টা করলেন। এদিকে রবিন যখন শুনল তানিশা তার চাচাতো ভাই রোহানকে ভালোবাসে এবং তাদের পরিবারের তাদের সম্পর্কে মেনে নিয়েছে, তখন সে প্রথম খুব হতাশ হলো। কিন্তু তানিশার প্রতি তার ভালোবাসা ছিল বলেই সে তানিশার সুখী চাইল। সে তানিশাকে মেসেজ করে তার শুভকামনা জানালো। তানিশা, আমি দুঃখিত তোমাকে ভুল বোঝার জন্য। আমি তোমাদের সম্পর্কের জন্য শুভকামনা জানাই। তোমরা সুখী থেকো। রবিনের মেসেজ তানিশাকে আরো বেশি স্বস্তি দিল। সে জানতো তারা জীবনে আর কোনো ভুল বোঝাবুঝি রইল না। মারিয়াও যখন রোহানের কথা শুনলো তখন সে প্রথমে মন খারাপ করলেও পরে রোহানের সুখের জন্য খুশি হলো। সে রোহানকে ফোন করে তার শুভকামনা জানালো। রোহান ও তানিশার ভালোবাসার পথ সহজ ছিল না। তারা অনেক বাধা, অনেক সমালোচনা অতিক্রম করেছে, কিন্তু তাদের দৃঢ় ভালোবাসা এবং পরিবারের কিছু সহানুভূতিশীল সদস্যের সমর্থনে তারা শেষ পর্যন্ত জয়ী হলো। তাদের ভালোবাসা পারিবারিক বন্ধনে আরও সুদৃঢ় করলো এবং সমাজের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করলো। তারা একে অপরকে পেয়ে যেন নতুন জীবন ফিরে পেল। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে ভালোবাসার জয় হয়েছে। এদিকে অসীম সাহেবের সম্মতি ছিল তানিশা রোহানের জন্য এক বিশাল বিজয়। তাদের হৃদয়ে বইছিল আনন্দের ফাল্গুন ধারা, যা একসময় অসম্ভব মনে হয়েছিল। পারিবারিক প্রথা, সমাজের চোখ রাঙানি সব কিছু ছাপিয়ে তাদের ভালোবাসার শুভ্র আলো যেন এক নতুন দিনের ইঙ্গিত দিচ্ছিল। তারা জানতো এই পথ চলাটা কেবল শুরু, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে তারা সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। অসীম সাহেবের সম্মতির খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। কেউ কেউ খুশি হলেও অনেকে তখন দ্বিধাগ্রস্ত ছিল। সমাজের লোক কি বলবে সেই ভয়ে। কিন্তু করিম সাহেব ও সালমা বেগম তাদের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। যুক্তির মশাল জ্বেলে সবার মনের অন্ধকার দূর করার চেষ্টা করছিলেন। ভালোবাসাটা আসল। তারা যদি সুখে থাকতে পারে তাহলে সমাজের মানুষের কথা আমাদের কাছে গৌণ হওয়া উচিত। আমরা তাদের পাশে না দাঁড়ালে তারা কোথায় যাবে? আমাদের উচিত তাদের ভালোবাসাটাকে সম্মান জানানো। রোহানের বাবা মাসুম সাহেব এবং মা শাহানা বেগমও এখন তাদের সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাদের নিজেদের সন্তানেরা যখন এত খুশি, তাদের চোখে তা যখন ভালোবাসার গভীর স্পষ্ট, তখন তাদের মন থেকে সব ভয়, সব সামাজিক চাপ দূর হয়ে গেল। আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছি। তারা যদি সুখে থাকে তাহলে আমার আর কিছু চাওয়ার নেই। আমি প্রথম দিকে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তাদের ভালোবাসাটা সত্যিকারের পবিত্র। এদিকে রোহান ও তানিশা এখন যেন মেঘে ভাসছে। তাদের গোপন ভালোবাসা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তারা একে অপরের সাথে আরো খোলামেলাভাবে কথা বলতে পারছিল, চোখে চোখ রেখে হাসতে পারছিল, যেখানে লুকিয়ে ছিল এক অনন্ত ভালোবাসা। তাদের ভালোবাসার বাঁধন যেন সময়ের সাথে সাথে আরো মজবুত হয়ে উঠল, হীরার চেয়েও উজ্জ্বল। তানিশার হাত ধরে চোখে গভীর মুগ্ধতা নিয়ে। আপু, আমার বিশ্বাস হচ্ছে না যে বাবা রাজি হয়ে গেছেন। মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। লজ্জা পেয়ে রোহানের হাতের উপর আলতো চাপ দিয়ে। আমারও না রোহান, মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছি, যেখানে তুমি আমার বাস্তবতা। এখন কি হবে? এখন তো শুধু আমাদের ভালোবাসার জয় হবে আর আমাদের বিয়ের প্রস্তুতি। তানিশা লজ্জা পেয়ে হাসলো, তার মুখ রাঙা হয়ে উঠল। তাদের এই খুশির মুহূর্ত ছিল এক নতুন ভবিষ্যতের স্বপ্ন, এক নতুন দিগন্তের হাতছানি। সমাজের বিভিন্ন দিক থেকে তাদের সম্পর্কে নিয়ে নানা আলোচনা হতে লাগলো। কিছু মানুষ তাদের ভালোবাসার গভীরতা উপলব্ধি আর সমর্থন করলো, আবার কিছু মানুষ তাদের সমালোচনা করলো সমাজের প্রচলিত ধারণার দোহাই দিয়ে। কিন্তু রোহান ও তানিশা সিদ্ধান্ত নিল যে তারা এসব কথায় কান দেবে না। তাদের কাছে তাদের ভালোবাসাটাই ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। তারা একে অপরের চোখে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিল কোনো ঝড়ে যেন তাদের এই ভালোবাসার নৌকা ডুবিয়ে দিতে না পারে। তাদের বিয়ের তারিখ ঠিক হলো। পরিবারের সদস্যরা যারা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা সবাই মিলে বিয়ের প্রস্তুতি শুরু করলো। এই বিয়েটা পরিবারের জন্য এক ভিন্ন ধরনের ঐতিহাসিক বিয়ে ছিল, তাই সবকিছু খুব যত্ন সহকারে এবং পবিত্রতার সাথে করা হচ্ছিল।
প্রতিটি আয়োজনে যেন তাদের ভালোবাসার সাক্ষ্য বহন করছিল। বিয়ের আগের দিন সন্ধ্যায় রোহান তানিশার সাথে দেখা করলো। তানিশা তখন তার রুমে বসে বিয়ের সাজের কথা ভাবছিল। তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি আর চোখে ছিল এক অদ্ভুত দয়াল স্বপ্নালু আবেশ। তানিশার পাশে বসে তার হাত আলতো করে ধরে, আপু তুমি এত সুন্দর, আমার বিশ্বাস হচ্ছে না যে কালকে এই স্বপ্ন সত্যি হবে। তুমি আমার হবে। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। লজ্জা পেয়ে তার মাথা রোহানের কাঁধে রেখে, পিচ্ছি বর, এত রোমান্টিক হয়ে গেছিস কবে থেকে? তোর এই মিষ্টি কথাগুলো আমার মন ছুঁয়ে যায়। তানিশার কপালে আলতো চুম্বন এঁকে দিয়ে, তোমার ভালোবাসায় আপু, তুমি তো আমার সবকিছু। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। তুমি কি সত্যিই খুশি আমার সিনিয়র আপু? রোহানকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরে, আমি এর চেয়ে বেশি খুশি আর কোনো কিছুতেই হতে পারতাম না রোহান। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, আমার প্রতিটি স্বপ্নে তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি আমার সবটুকু দিয়ে। তানিশার মুখ তুলে ধরে তার চোখে চোখ রেখে, আমিও তোমাকে ভালোবাসি সিনিয়র আপু। আমার জীবনের প্রতিটি মুহূর্ত শুধু তোমার জন্য। এই মুহূর্তটি ছিল তাদের দীর্ঘদিনের স্বপ্নের এক বাস্তব রূপ। তাদের ভালোবাসার প্রতিটি ধাপ যেন তাদের আত্মাকে আরো কাছাকাছি নিয়ে এসেছে, এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করেছে। পরদিন এক সুন্দর সকালে সূর্যের প্রথম আলো যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল, তখন রোহান ও তানিশার শুভ বিবাহ সম্পন্ন হলো। এটি ছিল এক সাদামাটা পবিত্র অনুষ্ঠান, যেখানে পরিবারের খুব কাছের মানুষজন উপস্থিত ছিলেন। তাদের চোখে ছিল আশীর্বাদ আর মুখে ছিল হাসি। কাজী সাহেব যখন তাদের বিয়ে পড়ালেন, তখন তাদের চোখে ছিল এক অপার আনন্দ, যেন এক নতুন জীবনের সূচনা। তারা একে অপরের জীবন সঙ্গী হতে পেরেছিল, যা একসময় অসম্ভব মনে হয়েছিল। তাদের আত্মারা যেন এক হয়ে মিশে গেল, নতুন এক সুরে বাঁধা পড়ল। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাত গভীর হলো। নতুন বউ সেজে তানিশা অপেক্ষা করছিল তার বরের জন্য। কক্ষটি সুগন্ধি ফুল আর মৃদু আলোতে ভরেছিল, যা তাদের ভালোবাসার প্রথম রাতের জন্য এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। রোহান যখন কক্ষে প্রবেশ করলো, তখন তার চোখে ছিল বিস্ময় আর মুখে ছিল এক মনোমুগ্ধ করা হাসি। কক্ষে প্রবেশ করে তানিশার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে, তানিশা আমার রানী। তানিশা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তার মুখ ঘুমটার আড়ালে ঢাকা ছিল। রোহান ধীরে ধীরে তানিশার কাছে এগিয়ে গেল, তার পাশে বসলো। তানিশার ঘুমটা আলতো করে তুলে, বিশ্বাস করতে পারছি না, এই স্বপ্ন আজ সত্যি। তুমি এখন সত্যি আমার। তানিশার চোখ তখনও ছলছল করছিল, তবে এবার তা আনন্দের অশ্রু। আমিও বিশ্বাস করতে পারছি না রোহান, মনে হচ্ছে সবকিছু যেন মায়ার মতো। তানিশার কপালে গভীর ভালোবাসা চুমি দিয়ে বলল, এটা মায়া নয় আপু, এটা আমাদের ভালোবাসা, যা সব বাধা পেরিয়ে আজ এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। বাসার ঘরের নীরবতা তাদের ভালোবাসার গভীরতাকে আরো বাড়িয়ে তুলছিল। রোহান তানিশাকে আলতো করে কাছে টেনে নিল। তাদের দুজনের হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে বাজছিল। তাদের চোখ কথা বলছিল, যেখানে ছিল প্রতিশ্রুতি, বিশ্বাস আর সারা জীবন একসাথে থাকার অটুট শপথ। রোহানের বুকে মাথা রেখে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো পিচ্ছি বর? কখনো না আপু, তুমি আমার জীবন। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, প্রতিটি স্বপ্নে তুমি। তুমি আমার চিরন্তন প্রেম। এই বাসর রাতে তারা কেবল দুটি দেহের মিলন ঘটালো না, তাদের আত্মারও এক হয়ে মিশে গেল। তাদের ভালোবাসা ছিল এক চিরন্তন নদী, যা সকল বাধা পেরিয়ে সমুদ্রে মিশে গেছে। তাদের প্রেম ছিল এক বিপ্লব, যা সমাজে ভালোবাসার এক নতুন সংজ্ঞা তৈরি করেছিল। তাদের সিনিয়র চাচাতো বোন গল্পটি কেবল একটি প্রেম কাহিনী ছিল না, এটি ছিল বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার এক অমর গাথা, যা শেষ হলো এক সুন্দর, রোমান্টিক এবং সুখী বাসর রাতের মধ্য দিয়ে। তাদের জীবন ছিল ভালোবাসার এক নতুন দিগন্ত, এক অনন্ত প্রেম কথা, যা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।